প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 28/8/2015। বলা আছে নাম্বার একে বলা আছে কোনো পরীক্ষায় 80% গণিত 70% বাংলায় পাশ করলো এবং উভয় বিষয়ে 70% পাশ করলো, তাহলে উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করেছে। তো প্রথমে বলা আছে গণিতে পাশ করছে কত, তোমার 80%। তো এখানে দেখো গণিতে দেওয়া আছে তোমার 80% পাশ করছে, বাংলায় পাশ করছে 70%, উভয় বিষয়ে পাশ করছে 60%। প্রথমে আমাদের দেখতে হবে উভয় বিষয়ে কতজন পাশ করছে, অর্থাৎ এখানে যেহেতু উভয় বিষয়ে পাশ করছে কত 60%, তাহলে আমরা কি করব যখন এখানে, তাহলে দেখো প্রথম ক্ষেত্রে আমাদের বলা আছে উভয় বিষয়ে পাশ করছে কতজন, 60%, উভয় বিষয়ে পাশ করেছে। যেহেতু গণিতে পাশ করছে 80%, তার মানে 80% থেকে আমি কি করব 60% বাদ দিব, থাকবে কত 20%, শুধুমাত্র গণিতে পাশ করেছে এরা। আবার শুধুমাত্র বাংলায় পাশ করছে বাদ দিতে চাইলে আমার কি করতে হবে, 70 থেকে তোমার 60 বাদ দিলে তাহলে 10%, তার মানে এক বা উভয় বিষয়ে পাশ করছে 60, এই 20 আর এই হচ্ছে তোমার কত 10, অর্থাৎ 60, 20 এবং 10 টোটাল কত 6 আর 2 8, 8 আর 2 হচ্ছে তোমার কত 9, অর্থাৎ এক বা উভয় বিষয় টোটাল পাস করেছে তোমার কত 90 জন, এবং টোটাল শিক্ষার্থী হচ্ছে তোমার কত 100 জন, যেখানে তোমার কি করছে 90 জন পাস করেছে এক বা উভয় বিষয়ে। তাহলে ফেল করেছে কতজন, ফেল করেছে 10 জন, অর্থাৎ 10% কি করেছে, ফেল করেছে। দেখো নাম্বার দুইতে বলা আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কারেক্ট সেন্টেন্স কি সেটি বের করতে বলা হয়েছে। তো এখানে কারেক্ট সেন্টেন্স হবে আই ফরবেড হিম নট টু গো। কারণ কি, ফরবেড শব্দটি হচ্ছে তোমাকে নিষেধ করা, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে তোমার আই ফরবেড হিম নট টু গো। ফরবেড শব্দের অর্থ হচ্ছে তোমার কি নিষেধ করা, আর এই ওয়ার্ডটি শুধুমাত্র টু অথবা ভার্বের প্রিপোজিশন গ্রহণ করে, অর্থাৎ বেস ফর্ম গ্রহণ করে। তাই জন্য হচ্ছে আই ফরবেড হিম নট টু গো। তারপরে একটা ম্যাথ দেওয়া আছে 0.4, 0.05 এবং 0.02 ডিভাইড বাই 0.01 এর ভ্যালু কত। দেখো এখানে এর ভ্যালুটা যদি আমরা বের করতে চাই, 0.04 আছে, 0.5 4 5 20, 20 দুগুণ তোমার 40, অর্থাৎ উপরে হবে তোমার কত 40। এখন কয় ঘর পরে হবে 1 2 3 4 5, টোটাল 5 ঘর, তার মানে 2 ঘর দেওয়া আছে, তার আগে আরও 3 ঘর আগে কি হবে দশমিক হবে, এবং নিচে দেওয়া আছে তোমার 0.01, 0.01 অর্থাৎ 0.01। তাহলে দেখো এখানে আমার 2 ঘর পরে দশমিক আছে, তাহলে 2 ঘর আমি কেটে দিলাম, এখানেও আমার কি 2 ঘর উপরে কেটে দিলাম, তাহলে থাকবে কত, এটা যদি আমি ক্যালকুলেশন করি 0.040 থাকবে, 0.40। উত্তর হচ্ছে খ নাম্বারটা উত্তর। খ নাম্বার হচ্ছে তোমার কত 0.00। তাহলে দেখো দশমিকের পরে যে 4-এর পরে আরেক শূন্য আছে, এটা না লিখলেও চলে, অর্থাৎ এটাকে আমি 0.04 লিখতে পারি, তাহলে উত্তর হচ্ছে তোমার কত খ নাম্বার। তারপর নাম্বার 4 বলা আছে হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ কারেক্ট। এখানে কারেক্ট সেন্টেন্স কোনটা সেটি বের করতে বলা হয়েছে। দেখো 4 নম্বরের কারেক্ট সেন্টেন্স হবে দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার। মূলত অ্যান্টিসিডেন্ট সর্বদা সাবজেক্টের সাথে থাকে, এখানে দ্য শার্ট এর সাবজেক্ট হলো এর অ্যান্টিসিডেন্ট, তাই জন্য কি হয়েছে দ্য শার্ট দ্যাট হি বট ইজ ব্লু ইন কালার। এখানে বলা আছে 0 1 2 3 দ্বারা গঠিত 4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার বিয়োগফল কত। 0 1 2 3 দ্বারা, এখানে বলা আছে 0 1 2 3 দ্বারা 4 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে প্রথমে আমরা বলতে পারি দেখো 3 2 1 0, এটা হচ্ছে তোমার কত বৃহত্তম সংখ্যা, এবং ক্ষুদ্রতম সংখ্যা অবশ্যই আগে 1 লিখতে হবে, কারণ 1 না লিখলে শূন্য যদি সামনে লিখে তাহলে তো 3 অঙ্ক হয়ে যাবে, তাহলে 1 0 2 3। বলছে এদের বিয়োগ ফল কত, তার মানে বিয়োগ 3 থেকে 10 পর্যন্ত গেলে 7, এখানে হবে তোমার কত, এইখানে হচ্ছে তোমার 3 3 থেকে 11 পর্যন্ত গুণে গেলে 8 আর 3 11, এটা হবে তোমার কত 1, আর 1 থেকে 2 পর্যন্ত গুণে 3 পর্যন্ত গুণে গেলে 2, অর্থাৎ 2187। উত্তর হচ্ছে তোমার কত 2187 ক নাম্বার। এখানে বলছে সূর্য এর প্রতিশব্দ কোনটি হবে। দেখো সূর্য, এখানে সূর্যের আদিত্য, তপন, দিবাকর, ভাস্কর, ভানু, মার্তণ্ড, রবি, সবিতা, অর্ক, কিরণমালী, এগুলো হচ্ছে তোমার কি সূর্যের প্রতিশব্দ। তাহলে দেখো এখানে আদিত্য শব্দের অর্থ হচ্ছে তোমার কি সূর্য,
এবং বাকি যেগুলো আছে শশাঙ্ক, সুধাংশু, বিধু, এগুলো হচ্ছে তোমার চাঁদের সমার্থক শব্দ। চাঁদের আরও কিছু সমার্থক শব্দ রয়েছে, যেমন শশাঙ্ক, সুধাংশ, বিধু, ইন্দু, হিমাংশ, শীতাংশ, শীতাংশু, নিশাপতি, শশী। শশী মানে হচ্ছে তোমার চাঁদ, সোম মানে হচ্ছে চাঁদ, মৃগাঙ্ক শব্দের অর্থ হচ্ছে তোমার চাঁদ, কলানাথ শব্দের অর্থ হচ্ছে তোমার চাঁদ, কালনিধি শব্দের অর্থ হচ্ছে তোমার চাঁদ, রাকেশ শব্দের অর্থ চাঁদ, সুধাকর শব্দের অর্থ হচ্ছে চাঁদ, কুমুদিনী নাথ প্রভৃতি শব্দের অর্থ হচ্ছে চাঁদ। এখানে বলছে কোন বানানটি শুদ্ধ। এখানে শুদ্ধ বানান হচ্ছে ব্যুরোক্রেট। ব্যুরোক্রেটের স্পেলিং হচ্ছে BUREAUCRAT। এই বানানটি হচ্ছে তোমার শুদ্ধ। GIS এর পূর্ণরূপ কি হবে? GIS এর পূর্ণরূপ হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। এটি হচ্ছে তোমার GIS এর পূর্ণরূপ। 16.5 এবং 1.3% কত? তাহলে আমার এখানে ভ্যালু দেওয়া আছে তোমার কত, 16.5 আর তোমার কত 1.3, অর্থাৎ 1.3 এটা হবে তোমার 100। এই দশমিকের জন্য হচ্ছে তোমার কত, আবার এটা 10 লিখতে পারি, তার মানে এটা হবে তোমার কত তাহলে 13। আর এই দশমিকের জন্য নিচে আবার আরও একটা 1 লিখতে পারি। তাহলে দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাইতেছি আমি 0.2145। এটা উত্তর হচ্ছে তোমার ক নাম্বার, 0.2145। তো নাম্বার 10, 14 এবং 21-এর মধ্যে লসাগু কত হবে? 7 যদি করি, 7 × 14 3 × 7 21, অর্থাৎ 7 × 14 3 × 7 21, 21 আর তোমার যদি 2 দিয়ে করি তাহলে 2 1 তোমার কত 42, 42 হবে লসাগু। তার মানে এটা হচ্ছে তুমি করি 3 14 42, অর্থাৎ এটা হবে তোমার কত 33, এবং 21টা যদি করি তোমার কত 17 × 34। তার মানে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা এখানে এইটা 14 ব্যয় করো। আর এখানে 5 15 75, 6 12 হচ্ছে তোমার কত 72। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে তোমার কত 12/15। তাহলে এটা হবে তোমার কত 14/11, এবং এইটা হচ্ছে তোমার কত 15/12। সেক্ষেত্রে যদি আমরা করি দেখো 15 এবং 15 সেটা তোমার কত 165, 165। এবং এটা যদি করি দেখো 14 ইন্টু হচ্ছে 12, 12 14 দুগুণ হচ্ছে তোমার 4 দুগুণ 8, 2 দুগুণ 4, 14 দুগুণ তোমার কত, আচ্ছা 4 দুগুণ 8 আর 2 কত 28, 14 দুগুণ 28 আর হচ্ছে তোমার কত এখানে 14। তার মানে এটা হবে তোমার 8 আর এটা হবে তোমার কত 4 2 6, 168। এটা হবে তোমার কত 168। সবচেয়ে ক্ষুদ্রতম তোমার কত 165। কার জন্য পাইছি? 14/11 জন্য পাইছি। তাহলে উত্তর হবে তোমার ক নাম্বার, 14/11। তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? এর শুদ্ধ ইংরেজি রূপ কি হবে? তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? এর শুদ্ধ ইংরেজি রূপ হবে হ্যাভ ইউ ইভার বিন টু কুয়াকাটা, অর্থাৎ খ নাম্বার হচ্ছে তোমার সঠিক উত্তর, হ্যাভ ইউ ইভার বিন টু কুয়াকাটা। এখানে মূলত দর্শনের উদ্দেশ্যে কোনো স্থানে যাত্রা অর্থে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাই জন্য এখানে হ্যাভ হ্যাজ না হয়ে তোমার কি হয়েছে, হ্যাভের পরে তোমার এখানে বিন হয়েছে। আর যেহেতু প্রশ্নবোধক তার মানে প্রথমে কি হবে তোমার হ্যাভ হয়েছে। তার বলা আছে চুজ দ্য পেয়ার of the word that express a relationship similar to that of given pair words writer। দেখো রাইটার কি করে মূলত ওয়ার্ড লেখে, তাহলে এখানে কোনটার সাথে মিল হবে? দেখো জয় ইমোশন, ঠিক আছে না, এটা হবে না। লজ পুলিশম্যান, লজের সাথে পুলিশম্যান না, পুলিশম্যান লভ না, জাস্ট এই ক্ষেত্রে বাটার বেকার। তাহলে দেখো এখানে বলছে বাটারের সাথে কি হবে বেকার, কারণ কি বেকার, বেকার মানে রুটি প্রস্তুতকারক আর কি, রুটি বা মিষ্টি তৈরি করে। বাটার পনির বা মাখন দিয়ে কি করে মিষ্টি তৈরি করে, তাহলে এটা হবে তোমার বাটার হবে বেকার। তারপর দেখো নাম্বার 13তে বলা আছে ইন্ডিজিনাস ইজ মিনিং অফ। ইন্ডিজিনাস শব্দের অর্থ কি? ইন্ডিজিনাস শব্দের অর্থ হচ্ছে তোমার দেশীয় বা স্বদেশী। এখানে নেটিভ, নেটিভ শব্দের অর্থ হচ্ছে তোমার দেশি। লোকাল শব্দের অর্থ হচ্ছে আঞ্চলিক। ফরেন শব্দের অর্থ তোমার বিদেশি। রিমোট শব্দের অর্থ হচ্ছে দূরে। তাহলে ইন্ডিজিনাস শব্দের অর্থ যেহেতু স্বদেশী, তার সিনোনিম হচ্ছে তোমার কি নেটিভ, এটি হবে অ্যাপ্রোপ্রিয়েট, যার অর্থ হচ্ছে দেশি। এখানে বলা আছে সন্ধ্যা শব্দটির বিশেষণ রূপ কি হবে? সন্ধ্যা এই শব্দটির বিশেষণ রূপ হবে দেখো এখানে সান্ধ্য, এটি হচ্ছে তোমার সন্ধ্যা শব্দের বিশেষণ রূপ। তারপরে বলা আছে চুজ দ্য কারেক্ট প্যাসিভ হু উইল ডু দ্য ওয়ার্ক।
যেহেতু হো আছে ইন্টারগেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে এটা হবে তোমার বাই হোম উইল দ্য ওয়ার্ক বি ডান। বলা আছে বার্ড বলতে কি বোঝায়। বার্ড বার্ড বলতে বোঝায় মূলত এখানে বার্ড BARD, এই বার্ড মানে হচ্ছে তোমার বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, যেটি আক্তার হামিদ খান কুমিল্লায় প্রতিষ্ঠা করেন 1959 খ্রিস্টাব্দে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় কত সালে? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি ঘোষণা করা হয় 17 নভেম্বর 1999 সালে, এবং এটা 2000 সাল থেকে সারা বিশ্বে পালন হয়ে আসছে। এটি ছিল ইউনেস্কোর 30তম অধিবেশন। গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড ড্যাশ ইলেক্টেড পলিটিশিয়ান, এটা কি হবে? গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড, ইন্টারেস্টেড পর সাধারণত তোমার কি হয়? ইন্টারেস্টেড টু মানে বিশ্বাস করে দেয়া। তাহলে দ্য গভর্নমেন্ট হ্যাজ বিন ইন্টারেস্টেড টু ইলেক্টেড পলিটিশিয়ান। তারপর বলা আছে 600 টাকার 6 বছরের সরল সুদ 180 টাকা হলে সরল সুদের হার কত? 600 টাকায় বলছে। আচ্ছা, এখানে মূলত দেখো সরল সুদের হার কত, তার মানে আর চাইছে। আর এর ভ্যালু যদি আমি বের করতে চাই, আমরা জানি আর এর ভ্যালু হবে কি তোমার I ইন্টু 100 ডিভাইড বাই P ইন্টু N। এখানে আই দেওয়া আছে কত? দেখো 600 টাকার সুদ দেওয়া আছে কত? 180 টাকা, তার মানে উপরে হবে তোমার 180 ইন্টু 100, এবং নিচে হবে দেখো তোমার পি এর ভ্যালু দেওয়া আছে তোমার কত? 600, এবং সুদ দেওয়া আছে তোমার কত? 6, তার মানে 0 0 কাটতে পারি। 6 দা যদি আমি কাটি 180 কে 318 30, আবার 6 দা কাটলে 5 6 30, অর্থাৎ সুদের হার ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি কত? 5% পাইতেছি আমরা সুদের হার। উত্তর হচ্ছে 5%। তার বলা আছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটি লসাগু 180 হলে সংখ্যা দুটি কি কি? দেখো এখানে লসাগু দেওয়া আছে এবং অনুপাত দেওয়া আছে, তাহলে সংখ্যা দুটি অনুপাত তোমার কত? 3 এবং 4, তার মানে আমরা বলতে পারি একটা হবে তোমার 3x এবং আরেকটা হবে তোমার কত? 4x। একটা যদি 3x হয় এবং একটা 4x হয়, তাহলে লসাগু কত হবে তোমার? 3 4 12x লসাগু, এবং লসাগু দেওয়া হচ্ছে 180, অর্থাৎ 12x এর ভ্যালু হচ্ছে 180, তাহলে x এর ভ্যালু হচ্ছে তোমার কত? 15। তাহলে সংখ্যা দুটি কি হবে? সংখ্যা দুটি হবে 3 ইন্টু 15, 3 15, একটা হচ্ছে 45, আর একটা হচ্ছে 4 ইন্টু হচ্ছে তোমার কত? 15, 4 15 হচ্ছে 60। অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা সংখ্যা হচ্ছে তোমার কত? 45, এবং আরেকটা হচ্ছে 60। উত্তর হচ্ছে খ নাম্বার 45 60। এখানে বলা হয়েছে কান পাতলা শব্দের অর্থ কি? কান পাতলা শব্দের অর্থ হচ্ছে সহজেই বিশ্বাসপ্রবণ বা অতি বিশ্বাসপ্রবণ, তাকে বলা হয় মূলত কান পাতলা। a প্লাস বি ইজ ইকুয়াল টু 5 হলে a মাইনাস বি ইজ ইকুয়াল টু 3 হলে এ বি এর ভ্যালু কত? আমরা একটা সূত্র জানি এ বি সম্পর্কে। এ বি ইজ ইকুয়াল টু a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তাহলে a প্লাস বি দেওয়া আছে তোমার কত? 5, 5 স্কোয়ার হচ্ছে তোমার কত? 25, এটা তোমার 2 স্কোয়ার 4 মাইনাস এখানে দেওয়া আছে তোমার 3 স্কোয়ার হচ্ছে তোমার কত? 9, 9/4, অর্থাৎ এটা হবে তোমার 25 মাইনাস হচ্ছে তোমার কত? 9 ডিভাইড বাই তোমার কত? 4। 25 আর 9 হচ্ছে তোমার কত বাদ দিলে? 25 থেকে 9 বাদ দিলে থাকবে 16 ডিভাইড বাই 4 ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কত? 4। উত্তর হচ্ছে তোমার 4 গ নাম্বার। এখানে বলা হয়েছে দেখো দ্য সেন্সর, এটা হবে তোমার দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সেন্সেস। সেন্সর SENSOR, সেন্সর শব্দের অর্থ হচ্ছে বিচারক, আর সেন্সার শব্দের অর্থ হচ্ছে তোমার নুচি বা অঙ্গারধানী। তাহলে এখানে সেন্সর যেহেতু বিচারক, তাহলে কি হবে তোমার? এই সেন্সর গ নাম্বারটাই সঠিক, কারণ এটা মূলত বলা হচ্ছে একটা যখন সিনেমা রিভিউ করে কোনো সেন্সরগুলো, তাহলে সেন্সর বোর্ড থেকে যে সেন্সরগুলো থাকে তারা কি করে বিভিন্ন অংশ ডিলিট করতে হবে, কেটে দেয়। ঠিক এরকমের একটা বাক্য বলা হয়েছে এখানে, দ্য সেন্সর বোর্ড হ্যাজ ডিলেটেড এ নাম্বার অফ সেন্সেস। রান্না এর সন্ধিবিচ্ছেদ কি হবে? রান্না এর সন্ধিবিচ্ছেদ হবে রাত যোগ ন, না এর ধর মধ্যে অবশ্যই তোমার কি হবে? একটা হসন্ত হবে, অর্থাৎ রান্না এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে রাত যোগ না। তারপর নাম্বার গতে বলা আছে ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে, ক একা কাজটি 20 দিনে করতে পারে, খ একা ওই কাজটি ক দিনে করতে পারবে। তাহলে দেখো ক খ একত্রে যেহেতু করে 12 দিনে, তার মানে এক অংশ করবে তোমার কত? 1/12 দিনে, আর ক একা করে তোমার কত? 20 দিনে, তার মানে ক
ক একা তোমার একা করবে কত 20-এর 1 অংশ। তাহলে 12 এবং 20 এদের যদি আমরা লসাগু বের করি, দেখো 12 এবং 20-এর লসাগু তোমার কত 60। তাহলে আমরা 12তে যদি করি 5 12 60 এবং 20 দিয়ে করলে 3 12 সরি 3 20 হচ্ছে তোমার কত 60। তাহলে হবে তোমার কত 60 ভাগের 2 ভাগ। সেই ক্ষেত্রে আমরা যদি করি তাহলে 30 দ্বিগুণে হচ্ছে তোমার কত 1/30। তাহলে এটা বলতে পারি আমরা সময় লাগবে কতদিন 30 দিন। উত্তর হচ্ছে খয়াকা কাজটি করতে পারবে 30 দিনে। নাম্বার 26, নাম্বার 26-এ দেওয়া আছে পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা মাতা এবং এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? পিতা এবং মাতার বয়সের গড় যেহেতু 45, প্রথমে দেওয়া আছে পিতা এবং মাতা, তাহলে আমরা বলতে পারি তাহলে তাদের গড় বয়স যেহেতু 45 দেওয়া আছে, তার মানে তাদের টোটাল বয়স হচ্ছে তোমার কত 90 বছর। আবার বলছে পিতা মাতা ও এক পুত্র গড় বয়স হচ্ছে তোমার কত 36 বছর। তাহলে পিতা মাতা ও এক পুত্রের বয়স হচ্ছে তোমার কত 36 বছর। 36 দেওয়া আছে তোমার গড়, কজনের গড় 3 জনের গড় দেওয়া আছে 36, অর্থাৎ 318 8 হাতের হচ্ছে 1 3 3 9 9 1 হচ্ছে তোমার কত 10, 108 বছর 3 জনের বয়স। এবং পিতা এবং মাতার বয়স দেওয়া আছে 90 বছর। তাহলে এখান থেকে যদি বাদ দেই এটা হবে তোমার কত 8, 9 থেকে 10 পর্যন্ত গুণে গেলে তোমার কত 1 18, অর্থাৎ 18 বছর হচ্ছে তোমার পুত্রের বয়স। নাম্বার 27, নাম্বার 27-এ বলা আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ন্যারেশন। এখানে বলছে হু টোল্ড ডু দ্য ওয়ার্ক। তাহলে এটার ন্যারেশন, ডাইরেক্ট ন্যারেশন যেটা হবে সেটা হচ্ছে তোমার হি আস্কড মি টু ডু দ্য ওয়ার্ক। এখান থেকে একটু ভুল আছে, এটা হবে তোমার হি টোল্ড হবে, এটা হবে হি টোল্ড ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ হবে হি আস্কড মি টু ডু দ্য ওয়ার্ক। দেখো এখানে নাম্বার 28, নাম্বার 28-এ বলা আছে টু রেজ ওয়ান্স ব্রো ইন্ডিকেটস। এটা হচ্ছে তোমার মূলত শব্দটির অর্থ হচ্ছে তোমার চোখ কপালে ওঠা, অর্থাৎ এটাকে আমরা সারপ্রাইজও বলতে পারি, আবার ডিসঅ্যাপ্রুভালও বলতে পারি, দুটাই কিন্তু সঠিক। এখানে তোমার সারপ্রাইজও হবে, ডিসঅ্যাপ্রুভাল, দুটাই মিন করে। শব্দ ও ধাতুর মূলকে কি বলা হয়? শব্দ ও ধাতুর মূল এটিকে বলা হয় মূলত প্রকৃতি। কোনো ইমেইলে সিসি এর অর্থ কি? কোনো ইমেইলে সিসি এর অর্থ হচ্ছে কার্বন কপি। ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়? ঢাকা বিশ্ববিদ্যালয় এটি প্রতিষ্ঠিত হয় 1901 সালে। মূলত 1 জুলাই 1901 সালে নাথান কমিশন গঠনের মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। নাথান কমিশনের সদস্য সংখ্যা ছিল 13 জন এবং ব্যারিস্টার রবার্ট নাথান ছিলেন সভাপতি। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 19টি হল আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম হচ্ছে শিক্ষায় আলো। এটাও একটি ইম্পর্টেন্ট জিনিস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম হচ্ছে শিক্ষায় আলো। কোনো মানুষ একা বাস করতে পারে না, এর ইংরেজি রূপ কি হবে? কোনো মানুষ একা বাস করতে পারে না, এর ইংরেজি হবে হচ্ছে নো ম্যান ক্যান লিভ অ্যালোন। কোনো মানুষ একা বাস করতে পারে না, এটা হবে তোমার, দেখো এখানে নান ক্যান লিভ অ্যালোন হবে, যেহেতু এখানে তোমার বলছে কোনো মানুষ একা বাস করতে পারে না, অর্থাৎ নান ক্যান লিভ অ্যালোন, যার অর্থ হচ্ছে কোনো মানুষ একা বাস করতে পারে না। নীল যে আকাশ নীল আকাশ এটি কোন সমাস? নীল যে আকাশ নীল আকাশ এটি হচ্ছে তোমার মূলত কর্মধারয় সমাসের উদাহরণ। যেখানে বিশেষণ ও বিশেষণ ভাব সম্পন্ন পদের সাথে বিশেষ্য ভাবাপন্ন পদের সমাস হয় এবং পরপদের অর্থ প্রাধান্যরূপে প্রতীয়মান হয় তাকে কর্মধারয় সমাস বলে। কর্মধারয় সমাস সাধারণত যে, যিনি, যেটি ইত্যাদি বেশবাক্য ব্যবহৃত হয়। এক্ষেত্রে বিশেষণ পদ আগে বসে, যেমন নীল যে আকাশ এর বেশবাক্য হচ্ছে নীল আকাশ, এখানে নীল বিশেষণ আর আকাশ হচ্ছে তোমার বিশেষ্য পরপদ। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার বা মূল রূপকার বা নকশাকারকে? বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার নকশাকার হলেন, ইনি হচ্ছেন কামরুল হাসান, যাকে আমরা পটুয়া কামরুল হাসান হিসেবে চিনে থাকি। এবং এই পটুয়া যে কামরুল হাসান উনি মূলত মানচিত্র খচিত ডিজাইন না, উনি করছেন নর্মাল ডিজাইন। আর মানচিত্র খচিত যে ডিজাইন করেছিলেন ওনার নাম হচ্ছে
শিবনারায়ণ দাস 6 জুন 1970 সালে শিবনারায়ণ দাস মানচিত্র খচিত পতাকার ডিজাইনার করেন। প্রথম পতাকা উত্তোলন করা হয় 2রা মার্চ 1971 সালে। জাতীয় পতাকার অনুপাত দৈর্ঘ্য প্রস্থ অনুপাত হচ্ছে 10:6। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থটির রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক গ্রন্থটির রচয়িতা। টাকায় টাকা আনে প্রবাদটির শুদ্ধ ইংরেজি কোনটি হবে? টাকায় টাকা আনে ইংরেজির শুদ্ধ রূপ হচ্ছে মানি বাজেটস মানি, যার অর্থ হচ্ছে তোমার টাকায় টাকা আনে। তার বলা আছে চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক থাকে তাকে কি বলা হয়? চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক থাকে তাকে মূলত বলা হয় সেরিব্রাম। মূলত মানুষের স্পাইরাল কর্ডের দৈর্ঘ্য 18 ইঞ্চি, প্রায় মস্তিষ্ক স্নায়ুতন্ত্রের অংশ। মানুষের মস্তিষ্কের ওজন প্রায় 1.36 কেজি, অর্থাৎ 1.36 কেজি হচ্ছে মানুষের মস্তিষ্কের ওজন। মস্তিষ্ক ধমনী ছিঁড়ে রক্তপাত হওয়াকে বলা হয় স্ট্রোক। কিন্তু এখানে বলা ছিল যে চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক থাকে তাকে কি বলা হয়? চিন্তার সঙ্গে মস্তিষ্কের যে অংশের সম্পর্ক থাকে তাকে বলা হয় সেরিব্রাল বলা হয়, সেরিব্রাম। ফিফার কার্যালয় কোথায় অবস্থিত? ফিফার কার্যালয় সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত। ফিফা, যার পূর্ণরূপ হচ্ছে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1904 সালের 21 মে 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়, যেখানে বিশ্বকাপ প্রথম ফুটবল খেলা অনুষ্ঠিত হয় উরুগুয়েতে 1930 সালে। এবং যে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়, উরুগুয়ে প্রথম কি হয়? প্রথম বিশ্বকাপ যেটি 1930 সালে অনুষ্ঠিত হয় সেটাতে চ্যাম্পিয়ন হয় এবং রানার্স আপ হয়েছিল আর্জেন্টিনা। ব্যাকরণ শব্দটি হলো, আচ্ছা এখানে দেখো ব্যাকরণ শব্দটি হচ্ছে মূলত তৎসম শব্দ। যেহেতু কোন ভাষার শব্দের কথা বলছে, এটি অবশ্যই তোমার কি তৎসম শব্দ। তৎসম শব্দ হচ্ছে তার সমান বা সংস্কৃত সমান। না কোন জাতীয় অব্যয়? না এটি হচ্ছে মূলত অব্যয়। আচ্ছা অলরেডি অ্যান্সার বলে দিচ্ছি, কোন জাতীয় শব্দ? না হচ্ছে তোমার একটি অব্যয় জাতীয় শব্দ, না বোধক। বাংলা ভাষায় 3 প্রকার অব্যয় রয়েছে, যথা বাংলা অব্যয় শব্দ, তৎসম অব্যয় শব্দ এবং বিদেশি অব্যয় শব্দ। বাংলা অব্যয় শব্দের মধ্যে রয়েছে আর, আবার, হ্যাঁ, না। তৎসম অব্যয় শব্দের মধ্যে রয়েছে এবং, সুতরাং, যদি, যথা, সদা, সহসা, ব্যতীত প্রভৃতি। বিদেশি শব্দের মধ্যে রয়েছে আলবৎ, বহুত, খুব, খাসা, মায়েরি, মারহাবা প্রভৃতি। এখানে বলা আছে কোন শব্দটি ভুল। এখানে দেখো পরিপক্ক শব্দের প ক সঠিক রূপ হচ্ছে পক্ক, অর্থাৎ ক নিচে তোমার কি হবে? ব হবে। এটি হচ্ছে তোমার ভুল। পরিপক্ক স্পেলিং যদি লিখি প রস্বীকার প, ক নিচে হবে একটা ব। বাকি যেগুলো আছে মরুদ্যান তোমার সঠিক। মরুদান, হ্যাঁ এটা তোমার দুর্গকার হবে। অঞ্জলি সঠিক। কটুক্তি দুর্গকার, এটাও সঠিক। শুধুমাত্র ভুল আছে তোমার পরিপক্ক, কারণ পরিপক্কর ক নিচে তোমার কি হবে? ব হবে। মোহাম্মদ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন? মোহাম্মদ জিল্লুর রহমান উনি বাংলাদেশের 19তম রাষ্ট্রপতি ছিলেন। পিথাগোরাস কোথায় জন্মগ্রহণ করেছিলেন? পিথাগোরাস উনি জন্মগ্রহণ করেন গ্রিসে জন্মগ্রহণ করেছিলেন। কোনটি ধনাত্মক দ্বিরুক্তি শব্দের উদাহরণ? ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ হচ্ছে ঝমঝম। ধনাত্মক দ্বিরুক্তিমূলক কি? দ্বিরুক্তি হচ্ছে তোমার 3 প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। অর্থাৎ কোনো কিছুর যে শব্দ সেটাকে বলা হয় তোমার ধনাত্মক দ্বিরুক্তি, যেমন ঝমঝম, ছন ছন, এগুলো হচ্ছে তোমার ধনাত্মক দ্বিরুক্তির উদাহরণ। নাম্বার 45-এ বলা আছে আই ডিসাইডেড টু গো ড্যাশ উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ। তাহলে এটা কি হবে? এটা হবে তোমার ফর এ ওয়াক। আই ডিসাইডেড টু গো ফর এ ওয়াক। টু গো ফর এ ওয়াক মানে হাঁটার জন্য যাওয়া বা ব্যায়ামের জন্য বলতে এখানে যাওয়া। উইথ মাই ফ্রেন্ডস অ্যাজ আই নিডেড সাম এক্সারসাইজ, যেহেতু আমার কিছু ব্যায়ামের প্রয়োজন। অনুপাত কি? অনুপাত হচ্ছে মূলত একটি ভগ্নাংশ। বলা আছে 8, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যা কত হবে? দেখো
8 এবং 11, 8 আর 3 হচ্ছে 11, 11 থেকে 17 ব্যবধান তোমার কত 6, 17 থেকে 29 তাহলে এর ব্যবধান হচ্ছে তোমার কত 12, 29 থেকে 53 এর ব্যবধান হচ্ছে তোমার 14, অর্থাৎ 3 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 24 হচ্ছে ব্যবধান। তার মানে এইভাবে পরবর্তী সংখ্যার ব্যবধান হবে অবশ্যই 48 ব্যবধান হবে। 48 হলে 8 আর 3 হচ্ছে তোমার কত 11, 11 1 হাতে তোমার হচ্ছে তোমার কত, আর 5 আর 4 9, 9 1 10, অর্থাৎ 101। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ এটি রচনা করেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এখানে আরও কিছু ইনফরমেশন যেগুলা জানা রাখা গুরুত্বপূর্ণ, সেটা তার মধ্যে রয়েছে ব্যাকরণ কৌমুদী রচনা করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বাংলা ব্যাকরণ, ভাষাতত্ত্ব, ভাষা ও সাহিত্য ব্যাকরণ রচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। অভিনব ব্যাকরণ এটি রচনা করেছেন ডক্টর সুকুমার সেন। এমন ছেলে আর দেখিনি এটি কোন কারকে কোন বিভক্তি? এমন ছেলে আর দেখিনি এটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তি। এখানে এটি হবে কর্মশূন্য বিভক্তি। কর্মশূন্য বিভক্তি কারণ হচ্ছে ক্রিয়ার সঙ্গে কি বা কাকে যোগ করে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হচ্ছে তোমার কি কর্মকারক। দেখো এখানে বলা আছে এক ব্যক্তির মাসিক আয় ও ব্যয়ের অনুপাত 5:3 এবং তার মাসিক সঞ্চয় 10,000 টাকা হলে তিনি কত টাকা আয় করেন? খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এরকম অঙ্ক মাঝে মাঝে আসে। 5 এবং অনুপাত 3 এটা হচ্ছে তোমার কত আয় এবং ব্যয়ের অনুপাত, তাহলে সঞ্চয় হচ্ছে তোমার কত অনুপাত 2 অনুপাত, এবং 2 অনুপাতের ভ্যালু হচ্ছে তোমার কত 10,000, তাহলে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে তোমার কত 5,000। আর যেহেতু তোমার আয় করেন তোমার 5 অনুপাত, তাহলে 5 অনুপাতের ভ্যালু হবে 5 5 25, অর্থাৎ এটা হবে তোমার কত, এটা যদি আমরা করি তাহলে হবে তোমার কত 5,000, সরি 25,000। 25,000 হচ্ছে তোমার কি আয়ের অনুপাত হবে 25,000। নাম্বার 51 বলা আছে নিম্নের কোন ক্রিকেটার ইংল্যান্ডের নাগরিক? এখানে দেখো ইংল্যান্ডের নাগরিক উনি হচ্ছেন নাসের হুসাইন। নাসের হুসেন হচ্ছেন ইংল্যান্ডের নাগরিক। নাসের হুসেন হচ্ছেন মুসলিম ক্রিকেটার এবং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ছিলেন। গ্যারি কালস্টন দক্ষিণ আফ্রিকার। ঢাকা শহর প্রধান মুঘল স্থাপত্য কোনটি? ঢাকা শহরের প্রধান মুঘল স্থাপত্য সেটি হচ্ছে তোমার লালবাগ। এখানে যেগুলো দেওয়া আছে মুঘল স্থাপত্যের মধ্যে রয়েছে লালবাগ কেল্লা। ঢাকা শহরের মুঘল স্থাপত্যের মধ্যে রয়েছে লালবাগ কেল্লা। হি টুক মি দেয়ার, দ্য প্যাসিভ ভয়েস ইজ হি টুক মি দেয়ার, এর প্যাসিভ ভয়েস কি হবে? হি টুক মি দেয়ার এর প্যাসিভ ভয়েস হবে দেখো এখানে আই ওয়াজ টেকেন দেয়ার বাই হিম। আইটা তোমার কি হবে আই, এটা তোমার মিটা হবে তোমার আই, তার মানে আই ওয়াজ টেকেন দেয়ার বাই মি, এটি হবে তোমার সঠিক উত্তর হচ্ছে খ নম্বর। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে তোমার বুটিক, BOUQUET, বুটিক, সরি বুটিক না, এটা তোমার বুকুট। বুকুট শব্দের অর্থ তোমার ভোজ, BOUQUET, ঠিক আছে বুকুট, BOUQUOT, বুকুট শব্দের অর্থ হচ্ছে তোমার ভোজ। তাহলে উত্তর হচ্ছে তোমার কত খ নাম্বার। স্পেলিংটা আবার একটু দেখে নেই, BOUQUET, বুকুট শব্দের অর্থ হচ্ছে ভোজ। ভারত বাংলাদেশের মধ্যে অবস্থিত মোট ছিটমহলের সংখ্যা কত? ভারত এবং বাংলাদেশের মধ্যে অবস্থিত ছিটমহলের সংখ্যা, বর্তমানে যদি ছিটমহল নাই তার মানে এটার প্রশ্নটা পড়ারই দরকার নেই। যে চতুর্ভুজের বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাকে কি বলা হয়? যে চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ নয় তাদেরকে বলা হয় তোমার রম্বস। অক্ষির সমবে বাগধাটির অর্থ কি? সরি বাক্য সংকোচনটির অর্থ কি হবে? অক্ষির সমবে বাক্য সংকোচনটির অর্থ হচ্ছে তোমার সমক্ষ। এখানে অক্ষর সমক্ষে বর্তমান সেটা হচ্ছে তোমার কি প্রত্যক্ষ, অক্ষির সমীপে হচ্ছে সমক্ষ, আর অক্ষির অগোচরে সেটাকে বলা হয় পরোক্ষ, অক্ষির সম্মুখে সংগঠিত তাকে বলা হয় চাক্ষুষ। ভারত ও চীনের
রেখা সীমান্ত রেখার নাম কি? ভারত এবং চীনের যে সীমান্ত রেখা সেটির নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। ম্যাকমোহন লাইন মূলত হচ্ছে ভারত এবং চীনের সীমান্ত রেখা। ডুনান্ট লাইন স্যার হেনরি মার্টিমার ডুনান্ট কর্তৃক 1896 সালে তৎকালীন ভারত এবং আফগানিস্তানের সীমারেখা। রেডক্লিফ লাইন হচ্ছে 1947 সালে উপমহাদেশ বিভক্তির সময় স্যার সাইরিন রেডক্লিফ কর্তৃক ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা। চাঁদ দিগন্তের অনেক কাছে অনেক বড় দেখায়, তার কারণ কি? চাঁদ দিগন্তের কাছে অনেক বড় দেখায় তার প্রধান কারণ হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রতিসরণ, অর্থাৎ বায়ুমণ্ডলীয় প্রতিসরণের কারণে চাঁদ যখন দিগন্তের কাছে আসে তখন অনেক বড় দেখায়। হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার নাউন? এখানে সিঙ্গুলার নাউন কোনটা সেটা বের করতে বলা হয়েছে। দেখো অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার নাউন হচ্ছে ইন্ডেক্স, কারণ ডাটা এটা হচ্ছে তোমার কি প্লুরাল নাউন। এজেন্ডা হচ্ছে ডাটার সিঙ্গুলার ফর্ম হচ্ছে তোমার ডাটাম, এজেন্ডা এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে এজেন্ডাম। ক্রাইটেরিয়া এর সিঙ্গুলার ফর্ম হচ্ছে ক্রাইটেরিয়ন। ইন্ডেক্স এটি হচ্ছে তোমার সিঙ্গুলার ফর্ম, যার প্লুরাল ফর্ম হচ্ছে ইন্ডেক্সেস। শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান কোনটি সেটি বের করতে বলা হয়েছে। দেখো এখানে দেখো তোমার তিতিক্ষা, তিতিক্ষার স্পেলিংটা হচ্ছে তয় ঋষিকার তিতিক্ষা, এই বানানটা হচ্ছে তোমার কি শুদ্ধ, তিতিক্ষা। অপর্ণা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের নায়িকা? অপর্ণা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের নায়িকা। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। অপর্ণা যেটি হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের একটি নাটকের নায়িকা। কোনটি স্বরধ্বনির উদাহরণ? এখানে দেখো স্বরধ্বনির উদাহরণ হচ্ছে বিদ্যালয়, বিদ্যা যোগ আলয়, এটি হচ্ছে তোমার কি স্বরধ্বনির উদাহরণ। প্রোক্লেমস যার অর্থ হচ্ছে তোমার, প্রোক্লেম শব্দটি হচ্ছে তোমার ঘোষণা, তাহলে এর সিনোনিম কি হবে? তাহলে এর সিনোনিম হবে তোমার ডিক্লেয়ার, ডিক্লেয়ার শব্দের অর্থ হচ্ছে ঘোষণা। বাকি যে ওয়ার্ডগুলো আছে যেমন অ্যানাউন্স, অ্যানাউন্স শব্দের অর্থ হচ্ছে তোমার প্রচার করা। প্রোনাউন্স, প্রোনাউন্স শব্দের অর্থ হচ্ছে তোমার উচ্চারণ করা, এটা কিন্তু প্রোনাউন্স শব্দের অর্থ হচ্ছে তোমার উচ্চারণ করা। প্রোনাউন্স যার অর্থ হচ্ছে তোমার কি করা? উচ্চারণ করা। সার্কুলেট, সার্কুলেট শব্দের অর্থ হচ্ছে তোমার বিজ্ঞপ্তি দেয়া। অ্যাভেল, অ্যাভেল শব্দের অর্থ হচ্ছে দেখো অ্যাভেল এর অর্থ হচ্ছে তোমার ইনেভেল। অ্যাভেল শব্দের অর্থ হচ্ছে তোমার সামর্থ্য, এর সাথে ইএন যোগ করে কি করা হচ্ছে তোমার প্রিফিক্স যোগ করে অ্যাডজেক্টিভ হতে ভার্বে পরিণত করা হয়েছে। 253 ডিগ্রি কোণকে কি কোণ বলা হয়? 253 ডিগ্রি কোণকে বলা হয় মূলত প্রবৃদ্ধ কোণ। প্রবৃদ্ধ কোণের সংজ্ঞা হচ্ছে 180 ডিগ্রি থেকে বড় বা 2 সমকোণ অপেক্ষা বড়, অথবা 4 সমকোণ বা 360 ডিগ্রি থেকে ছোট যে কোণ সেটাকে বলা হয় তোমার প্রবৃদ্ধ কোণ। নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়? দেখো এখানে এমএস ওয়ার্ড এটা কোনো অপারেটিং সিস্টেম নয়। অপারেটিং সিস্টেমের মধ্যে রয়েছে যেমন এমএস ডস, এটা একদম প্রথম দিকের অপারেটিং সিস্টেম। এমএস উইন্ডোজ অপারেটিং সিস্টেম রয়েছে লিনাক্স, ইউনিক্স, পিসি ডস, ম্যাক ওএস, এটা ম্যাকেনটোশ সার্ভিসের একটি হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম, এটা তোমার জেনেক্স এক্সিস একটি হচ্ছে তোমার অপারেটিং সিস্টেম। এছাড়াও আরও কিছু অপারেটিং সিস্টেম রয়েছে যেমন উইন্ডোজ 95, 98, এক্সপি, ভিস্তা 7, ম্যাক ওএস ইত্যাদি। এমএস ওয়ার্ড, ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার, ওয়ার্ড প্যাড, নোটপ্যাড, ম্যাক রাইট, লেটেক্স, লোটাস, ওয়ার্ড প্রো, এগুলো হচ্ছে তোমার ওয়ার্ড প্রসেসিং করার সফটওয়্যার। নিচের কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে কোনটি খাঁটি বাংলা উপসর্গ সেটি বের করতে বলা হয়েছে। দেখো এখানে খাঁটি বাংলা উপসর্গ সেটি হচ্ছে তোমার অজ। আমরা জানি ও, অঘ, অজ, অনা, আ, আর, আন, আব, ইতি, উন, কত, কু, নি, পাতি, বি, ভ, রম, সা, সা, স, সা, সু, হা, এগুলো হচ্ছে তোমার খাঁটি বাংলা উপসর্গ। তাহলে এখানে অজ যেহেতু আছে অজ হবে তোমার খাঁটি বাংলা উপসর্গ। গ্রিনিচ কোথায় অবস্থিত? গ্রিনিচ সেটি তোমার লন্ডন অবস্থিত। জিএমটি এর পূর্ণরূপ হচ্ছে গ্রিনিচ মিন টাইম। ইউনিভার্সাল স্ট্যান্ডার্ড টাইম হিসেবে বিশ্ববাসীর জিএমটি ব্যবহার শুরু করে
এটি হচ্ছে তোমার 1864 সাল থেকে। এবং গ্রিনিচ মান মন্দিরে লন্ডনে অবস্থিত গ্রিনিচ মান সময়ের সাথে বাংলাদেশের সময়ের ব্যবধান 6 ঘন্টা। অর্থাৎ বিগ বেন ঘড়িটির যাত্রা শুরু হয় 1859 সাল থেকে, যদিও 1864 সাল থেকে জিএমটি ব্যবহার করা শুরু হয়। কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাসের নাম হচ্ছে বাঁধনহারা। বাঁধনহারা হচ্ছে মূলত একটি পত্রোপন্যাস। দেখো এখানে বলছে উল্লেখিত কোন দেশ ব্রিক্সের সদস্য নয়। এখানে ব্রিক্সের সদস্য নয়, সেটি হচ্ছে ব্রিটেন। ব্রিক্সের সদস্যের মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, দক্ষিণ কোরিয়া। এই 5টি দেশ 16 মে 2008 সালে ব্রিক্স প্রতিষ্ঠিত হয় এবং 2010 সালে দক্ষিণ আফ্রিকা যোগদান করে। 5টি দেশ নিয়ে গঠিত হলেও দক্ষিণ আফ্রিকা যোগদান করে 2010 সালে। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্রিক্সের কিন্তু একটা ব্যাংক আছে, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, ব্রিক্সের আন্ডারে, যার সদর দপ্তর চীনের সাংহাইতে অবস্থিত। তবে ব্রিক্সের কোনো সদর দপ্তর নেই। দেখো এখানে বলা আছে কোনো জিনিস 25 টাকা বিক্রয় করায় 25% লাভ হলো, জিনিসটির ক্রয় মূল্য কত? দেখো 25% যেহেতু লাভ হয়েছে, তার মানে আগে হচ্ছে তোমার কত ছিল, ক্রয় মূল্য ছিল তোমার 100%, পরে হচ্ছে তোমার কত 25%। টোটাল বিক্রয় মূল্য হলো কত 125%। এই 125%-এর ভ্যালু হচ্ছে 25 টাকা। বলছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য বলতে এখানে 100%-এর ভ্যালু বের করতে হবে। তার মানে নিচে হবে তোমার 125, উপরে হবে তোমার 100। 25 দিয়ে করবো, 5 25 125, 25 দিয়ে যখন করবো 100-কে, তখন যাবে তোমার কত 20 বার, অর্থাৎ 20 টাকা। তাহলে ক্রয় মূল্য ছিল তোমার কত 20 টাকা। দেখো নাম্বার 73 বলা আছে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 গুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তাহলে দ্বিগুণের সাথে আমার কি করব, 3 গুণ যোগ করব, অর্থাৎ একটা 2x এবং 3x যোগ করলে তোমার কত 90 হয়। অর্থাৎ 5x এর ভ্যালু হচ্ছে তোমার কত 90, x এর ভ্যালু হচ্ছে তোমার কত 18। বলছে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটি হবে অবশ্যই ঘ নাম্বার 18। দেখো এখানে 74 নম্বরে বলা আছে 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে একই বছরের 31 ডিসেম্বর কী বার হবে? 2009 সালের 1 জানুয়ারি বৃহস্পতিবার হলে একই বছরের 31 ডিসেম্বর এটি হবে মূলত বৃহস্পতিবার। অর্থাৎ বছরের শুরুর দিন যে বার হবে, বছরের শেষের দিন ঠিক একই বার হবে। তাই জন্য হচ্ছে তোমার কি হবে 2009 সাল, এবং যেহেতু এটা অধিবর্ষ নয় তাই জন্য তোমার কি হবে বৃহস্পতিবারই হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র কবে গৃহীত হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র এটি গৃহীত হয়েছিল, দেখো এখানে কিন্তু যে ডেটগুলো দেওয়া আছে তার মধ্যে সঠিক উত্তর হবে তোমার 10 এপ্রিল। অস্থায়ী সরকার গঠন করা হয়েছিল তোমার 10 এপ্রিল 1971 সালে, ঠিক ওই দিনই হচ্ছে তোমার কি করে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হয়েছিল 10 এপ্রিল 1971 সালে। তবে শপথ বাক্য পাঠ করা হয় 17 এপ্রিল 1971 সালে। 80-20 এর অর্থ কি? 80-20 এর অর্থ হচ্ছে, দেখো 80-20, 80-তে 20 আছে যার, তাকে বলা হয় 80-20, ভুজঙ্গ বা সাপ। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে তোমার? উত্তর হবে ভুজঙ্গ, কারণ ভুজঙ্গ শব্দের অর্থ হচ্ছে তোমার কি সাপ। অর্থাৎ 80-তে 20 আছে যার, তাকে বলা হয় 80-20। 80-20 মানে হচ্ছে তোমার সাপ, এবং সাপের আরেকটা শ্রেণীর হচ্ছে ভুজঙ্গ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন আদর্শ মানব, এটি কোন শ্রেণীর বাক্য? হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন একজন আদর্শ মানব, এটি হচ্ছে তোমার একটি সরল বাক্য। নাম্বার 78 বলা আছে একটি আয়তক্ষেত্রের ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? তাহলে বলছে যে ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ। আমরা ধরে নিলাম বিস্তার মানে হচ্ছে তোমার মূলত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য তোমার বিস্তার যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে তোমার কত x। তাহলে ক্ষেত্রফল হবে তোমার, দুটা গুণ করতে হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল, অর্থাৎ 2x², এবং 2x² ভ্যালু দেওয়া আছে তোমার কত 512। তাহলে x² হবে, দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি 2 দ্বিগুণে 4, 5 দ্বিগুণে হচ্ছে তোমার 10, 6 দ্বিগুণে 12। তাহলে x² ভ্যালু হচ্ছে তোমার কত 256, x এর ভ্যালু হবে তোমার কত 16, কারণ 16 16 গুণ করলে 256 হয়, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে 16। বলছে পরিসীমা কত? যেহেতু আয়তাকার ক্ষেত্র, তার মানে পরিসীমা হচ্ছে তোমার 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দৈর্ঘ্য এটা পাইছি আমি 16, আর প্রস্থ যেটা পাবো
সরি প্রস্থ পাইলাম আমরা 16 বা বিস্তার 16, আর দৈর্ঘ্য হচ্ছে যেহেতু 2x, 2x এর বলে হচ্ছে তোমার কত 2 ইন্টু হচ্ছে তোমার কত 16, 16 দুগুণ হচ্ছে তোমার কত 32, তার মানে এটা হবে তোমার কত 32, অর্থাৎ 4 আর 2 6 আর 2 হচ্ছে তোমার কত 8, 3 আর 1 তোমার কত 8, অর্থাৎ 2 ইন্টু 48, 8 দুগুণা 16, 6 হাতের 1, 4 দুগুণা 8, 8 আর 1 তোমার 9। তাহলে দেখা যাচ্ছে পরিসীমা হচ্ছে তোমার 96 মিটার। দেখো নাম্বার 42 বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত। বর্গের অন্তর দেওয়া আছে 199, তাহলে বড় সংখ্যা হবে বর্গের অন্তর +1 ডিভাইড বাই 2, সেক্ষেত্রে হবে তোমার 200 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু হবে তোমার কত 100, তাহলে বড় সংখ্যাটি হবে অবশ্যই 100। উত্তর হচ্ছে গ নাম্বার। সুপারসিডি, এখানে দেখো স্পেল দ্য কারেক্ট ওয়ার্ড। সুপারসিডি শব্দের অর্থ হচ্ছে তোমার স্থান অধিকার করা, সুপারসিডি। যার সঠিক উত্তর মানে সুপারসিডি SUPERSEDE, সুপারসিডি। উত্তর হচ্ছে তোমার গ নাম্বার, স্পেলিংটা হচ্ছে তোমার SUPERSEDE, সুপারসিডি, যার অর্থ হচ্ছে তোমার স্থান অধিকার করা অথবা অধিকার করা।